আজকে আমরা আলো পড়ব, ঠিক আছে? ভৌতবিজ্ঞান। তো আমরা প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে আমরা গোলীয় দর্পণ পড়ি। বাট গোলীয় দর্পণ হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ বক্র দর্পণ, যেটাকে ইংরেজিতে বলে কার্ভ মিরর, ঠিক আছে? তো আমরা আজকে প্রথমে পড়বো বক্র দর্পণ। স্ক্রিন দেখা যাচ্ছে তো? কার্ভ মিরর, কার্ভ, ভিইডি। তো কার্ভ মিরর কি না, তোর আমি পুরোটা আগে লিখে নিই, তারপরে বলছি যে বক্র প্রতিফলক বক্র প্রতিফলক তল বিশিষ্ট বক্র প্রতিফলক তল বিশিষ্ট যে আলোকীয় আলোকীয় সেকেন্ড দ্বারা আলোকীয় ব্যবস্থায় আলোর প্রতিফলন ধর্মকে আলোর প্রতিফলন ধর্মকে কাজে লাগিয়ে এক সেকেন্ড আলোর প্রতিফলন ধর্মকে কাজে লাগিয়ে প্রতিবিম্ব গঠন করা হয়। প্রতিবিম্ব গঠন করা হয় তাকে কি বলে? বক্র দর্পণ বলে। তাকে বক্র দর্পণ বলে। তার মানে কি, যে একটা বক্রতল, সেই বক্রতলটা আমরা আলো চ্যাপ্টারের প্রথমেই যেটা গলীয় দর্পণ, সেই বক্রতলটা যে গলীয় তল হবে তার কোনো মানে নেই, সেটা যে কোনো বক্রতল হতে পারে, ঠিক আছে? সেই বক্রতলে আলোর প্রতিফলনের যে ধর্ম, আলোর প্রতিফলনের যে দুটো সূত্র, সেই দুটো সূত্র কি কি? একটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, আমরা সবাই ক্লাস 8-7 পড়েছি। প্রতিফলিত রশ্মি, প্রতিসৃত আপাতিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। আর আপতন কোণের মান আর প্রতিফলন কোণের মান সমান হয়। এই যে আলোর প্রতিফলনের দুটো সূত্র, এই দুটো সূত্রকে কাজে লাগিয়ে আমরা যদি প্রতিবিম্ব গঠন করতে পারি, তাহলে সেই যে দর্পণটা হলো, সেই দর্পণটার নাম হয় বক্র দর্পণ। এবার গলীয় তল বিভিন্ন রকমের হতে পারে। গলীয় তল বিভিন্ন রকম হতে পারে বলে বক্র দর্পণও বিভিন্ন রকম হতে পারে। উদাহরণ উদাহরণ গলীয় দর্পণ, যেটা আমাদেরকে পড়তে হবে। অধিবৃত্তীয় দর্পণ, অধিবৃত্তীয় দর্পণ, যেটা আমাদের অধিবৃত্ত আমরা এখনো পড়িনি, এটা ক্লাস 11-12 জিনিস, আমরা উঁচু ক্লাসে উঠে পড়ব। বেলনাকার দর্পণ, বেলনাকার দর্পণ, বেলন মানে হচ্ছে চোঙ, যেটা আমরা ক্লাস 10-এর অঙ্ক বইয়ে পড়ি। সেই চোঙের মতো যদি দর্পণ দেখতে হয়, যে কোনো একটা দর্পণ এরকম দেখতে, তাহলে এই দর্পণ দিয়ে যে প্রতিবিম্ব গঠিত হবে, সেই প্রতিবিম্বটাও হচ্ছে একটা বেলনাকার দর্পণের প্রতিবিম্ব। দেন উপগলীয় দর্পণ, এগুলো সব উঁচু ক্লাসে পড়ব। উপগলীয় দর্পণ। দেন পরাবৃত্তীয় দর্পণ, পরাবৃত্তীয় দর্পণ, এগুলো সব আছে উঁচু ক্লাসে। পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, গোলক তো আমরা পড়েছি, বেলন পড়েছি। এইরকম আকারে কেউ একটা শঙ্কু নিয়ে দর্পণ বানালো, শঙ্কু আকৃতি দর্পণ, এরকম বিভিন্ন দর্পণ আছে। এবার আমরা পড়ব গলীয় দর্পণ, যেটা আমাদের সিলেবাসে মেনলি আছে। তো হেডিং করছি গলীয় দর্পণ।
গোলীয় দর্পণ, যার ইংরেজি নাম হচ্ছে স্ফেরিক্যাল মিরর। স্ফেরিক্যাল মিরর। ওকে, অভিষেক বোঝা যাচ্ছে তো? তো স্ফেরিক্যাল মিরর কি অভিষেক, শোনা যাচ্ছে? অভিষেক, ও বাবা, আচ্ছা ঠিক আছে। তাহলে এই গোলীয় দর্পণ এটা কিন্তু একটা স্পেশাল টাইপ অফ বক্র দর্পণ। তাহলে আমরা প্রথমেই শুরু করব যে বক্র দর্পণের বা বক্র প্রতিফলকের তল পারদ প্রলেপযুক্ত পারদ প্রলেপযুক্ত পারদ প্রলেপযুক্ত কোনো কোনো কাচের গোলকের কোনো কাচের গোলকের অংশবিশেষ তাকে কি বলে না গোলীয় দর্পণ বলে। গোলীয় দর্পণ বলে। ওকে, তো এবার এই গোলীয় দর্পণ আবার দু রকমের হয়, সেগুলো আমরা পরের পেজে গিয়ে পড়ব। তো আমি পেজটা ক্লিয়ার করছি, নেক্সট পেজে গিয়ে আমরা পড়ব গোলীয় দর্পণের প্রকারভেদ। ওকে, তো পেজ ক্লিয়ার করলাম। তো গোলীয় দর্পণ দু রকমের হয়। আমরা যদি গোলীয় দর্পণকে ভাগ করি, গোলীয় দর্পণ সেটা মেনলি দু রকমের হয়ে থাকে। এক হচ্ছে উত্তল দর্পণ, আর দুই হচ্ছে অবতল দর্পণ। ওকে, এবার উত্তল দর্পণ কাকে বলে সেটা আমরা পড়বো, এবং উত্তল দর্পণ কেমন দেখতে সেগুলো আমরা পরপর দেখব। তো উত্তল দর্পণ হচ্ছে একটা বিশেষ প্রকারের গোলীয় দর্পণ। দেখ, হেডিং করি উত্তল দর্পণ। যার ইংরেজি নাম হচ্ছে কনভেক্স মিরর। কনভেক্স মিরর। তাহলে এটা একটা বিশেষ প্রকারের গোলীয় দর্পণ। কেমন না, যে গোলীয় দর্পণে বাইরের পৃষ্ঠটি প্রতিফলক তল হিসাবে ব্যবহৃত হয় সেই গোলীয় দর্পণকে কি বলে না উত্তল দর্পণ বলে। উত্তল দর্পণ। তাহলে আমাদের যদি কোনো একটা দর্পণ থাকে, গোলীয় দর্পণ, যে গোলীয় দর্পণটা দেখতে এরকম, এই গোলীয় দর্পণটার বাইরের যে পৃষ্ঠটা ঠিক একটু বেঁকে রেখে গেল, এই গোলীয় দর্পণটার আমি যদি এরকম ভাবে আঁকি, দাঁড়া এক সেকেন্ড, এরকম একটা বৃত্ত নিয়ে আমি যদি
আমাকে এভাবে আঁকতে হবে। এর একটা গলীয় তল, এই গলীয় তলটার বাইরের যে পৃষ্ঠটা সেটা যদি প্রতিফলক তল রূপে কাজ করে এবং ভিতরের পৃষ্ঠটা যদি পারদ প্রলিপ্ত থাকে, তাহলে এই দর্পণটার নাম হবে কি না উত্তল দর্পণ। তো উত্তল দর্পণের ক্ষেত্রে এইটা হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ, প্রতিফলক পৃষ্ঠ, এবং আলোকরশ্মি এখানে এসে পড়বে, পড়ে প্রতিফলিত হবে। আর এই দিকটা থাকে কিন্তু পারদ প্রলিপ যুক্ত তল, পারদ প্রলেপ যুক্ত তল। ওকে, তো এবার আমরা যাব পরবর্তী দর্পণ, যার নাম হচ্ছে অবতল দর্পণ। তাহলে পেজ ক্লিয়ার করছি। নেক্সট হেডিং অবতল দর্পণ। যার ইংরেজি নাম হচ্ছে কনকেভ মিরর। ঠিক উল্টো কাজ, যে দর্পণের গলীয় দর্পণের ভিতরের পৃষ্ঠটা এবার প্রতিফলক তল রূপে কাজ করবে। ঠিক আছে, তাহলে কি লিখবো, যে গলীয় দর্পণের ভিতরের পৃষ্ঠটি প্রতিফলক তল রূপে ব্যবহৃত হয় তাকে কি বলে, অবতল দর্পণ বলে। ওকে, তো তাহলে আমরা যদি ছবিটা আঁকার চেষ্টা করি, তাহলে এইটা কোনো একটা গলীয় তল, এর ভিতরের পৃষ্ঠটা এবার তোর থাকবে প্রতিফলক তল রূপে, আর বাইরের পৃষ্ঠটা পারদ প্রলিপ্ত হবে। তাহলে এই হচ্ছে পারদ প্রলিপ্ত তল, এটা হচ্ছে পারদ প্রলেপ যুক্ত তল, আর এই দিকটা হচ্ছে প্রতিফলক তল। ওকে, তাহলে এই হলো মোটামুটি গলীয় দর্পণের প্রকারভেদ টেস্টগুলো আমরা দেখে নিলাম। এবার আমরা যাব গলীয় দর্পণ সম্পর্কিত কয়েকটা জিনিস আমাদেরকে জানতে হবে। মেরু কাকে বলে, বক্রতা কেন্দ্র কাকে বলে, বক্রতা ব্যাসার্ধ কাকে বলে, এরকম কয়েকটা জিনিস আমাদের জানতে হবে। তো আমরা এবার সেগুলোর ভিতরে যাব। তো তাহলে আমরা প্রথমেই যেটা নেব সেটা হচ্ছে মেরু। তাহলে হেডিং করে নিই মেরুর আরেকটা নাম হচ্ছে মধ্যবিন্দু বলা হয় অনেক ক্ষেত্রে। তো মেরুর ইংরেজি নাম হচ্ছে পোল। তো কি, কোনো গলীয় দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে ওই গলীয় দর্পণের মেরু বলে। ওকে, তো তাহলে আমরা যদি এটা উত্তল দর্পণ এবং অবতল দর্পণের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে দেখতে চাই, তাহলে একটা উত্তল দর্পণ দেখতে কেমন না, একটা উত্তল দর্পণ হচ্ছে দেখতে এরকম। এই হলো যদি উত্তল দর্পণ হয়, তার বাইরের পৃষ্ঠটা হচ্ছে প্রতিফলক তল, ভিতরের পৃষ্ঠটা হচ্ছে পারদ প্রলিপ্ত। তাহলে এইটার যে মধ্যবিন্দু হবে, এটা হচ্ছে মধ্যবিন্দু। এই মধ্যবিন্দুটাকে আমি বলবো মেরু। ঠিক আছে, তো আমি দর্পণটার যদি নাম দিই এম পি এম ড্যাশ, তাহলে পি হচ্ছে মেরু। আর ঠিক যদি আমরা এটা অবতল দর্পণের ক্ষেত্রে দেখতে চাই, এটা যদি একটা অবতল দর্পণ হয়, যে অবতল দর্পণের বাইরের পৃষ্ঠটা হচ্ছে প্রতিফলক তল, তাহলে এর ভিতরের পৃষ্ঠটা হচ্ছে প্রতিফলক তল। এমপি এম ড্যাশ যদি এর দর্পণটার নাম হয়, তাহলে পি হচ্ছে ঠিক মধ্যবিন্দু, এই মধ্যবিন্দুটার নাম হবে মেরু। ওকে, তাহলে এখানে পি হচ্ছে মেরু। তো আমরা নেক্সট পেজে যাবো। এবার নেক্সট পেজে গিয়ে আমরা পড়ব যে
বক্রতা কেন্দ্র। তো নেক্সট হেডিং, বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র কি না, বক্রতা কেন্দ্রের ইংরেজি নাম হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। সেন্টার অফ কার্ভেচার তো কি না, একটা গোলীয় দর্পণ সেটা গোলকের অংশ, সেই যে গোলক, সেই গোলকের যে কেন্দ্র তাকে বলা হয় বক্রতা কেন্দ্র। আর একটু পরে আমরা রেডিয়াস অফ কার্ভেচার পড়বো, বক্রতা ব্যাসার্ধ, সেখানে বলবো সেই গোলকের যে ব্যাসার্ধ সেটাকে হলো বক্রতা ব্যাসার্ধ। তাহলে কোনো গোলীয় দর্পণ যে গোলকের অংশ, যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রকে, সেই গোলকের কেন্দ্রকে কি বলে, বক্রতা কেন্দ্র বলে। সেই গোলকের কেন্দ্রকে বক্রতা কেন্দ্র বলে। তাহলে যদি আমরা ছবি আঁকি এখানে, তো একটা গোলক নেব প্রথমে, এটা হচ্ছে গোলক। এই গোলকটার আমরা যদি এই তলটাকে পারদ প্রলিপ্ত করে দিই, তাহলে এই দর্পণটার নাম কি দর্পণ হবে বল দেখি, উত্তল দর্পণ না অবতল দর্পণ? এই দর্পণটার নাম তখন কি হবে, উত্তল দর্পণ না অবতল দর্পণ? উত্তল দর্পণ। তাহলে এই দর্পণটা, এই যে উত্তল দর্পণ আমরা পেলাম, উত্তল দর্পণ, উত্তল দর্পণ, এই দর্পণটা যে গোলকের অংশ, এই গোলকটার তো এখান থেকে এতটা নিয়ে এই দর্পণটা তৈরি করা হয়েছে, এই গোলকটার যে কেন্দ্র, এই গোলকটার কেন্দ্রের নাম জায়গা থাকবে, এই কেন্দ্রটার এখন আমি নাম দিচ্ছি এটা সি, এটা সেই এম, এখানে ছিল পি, এখানে ছিল এম ড্যাশড, এম পি এম ড্যাশড ছিল দর্পণটা, এই সি হবে তাহলে এখানকার বক্রতা কেন্দ্র। ঠিক সেমভাবে যদি আমরা অবতল দর্পণের ক্ষেত্রে দেখি, এটা যদি এটা আমি গোলক নিই, তো এই গোলকটার এই গোলকটার যদি আমি ভিতরের পৃষ্ঠটার বদলে বাইরের পৃষ্ঠটাকে পারদ প্রলিপ্ত করি, এবং ভিতরের পৃষ্ঠটা যদি সেক্ষেত্রে তোর ইয়ে থাকে, ওই প্রতিফলক তল হিসাবে কাজ করে, তাহলে এখান থেকে এই পর্যন্ত এটার নাম দিচ্ছি এম, এই বিন্দুটা হচ্ছে পি, এই বিন্দুটা হচ্ছে এম ড্যাশড। তাহলে এই দর্পণটার নাম কী হবে, অবতল দর্পণ, অবতল দর্পণ। তাহলে এই অবতল দর্পণের এখানেও যে কেন্দ্র, সেই কেন্দ্রটা যদি এরম জায়গায় থাকে সি, এটা হবে বক্রতা কেন্দ্র। তাহলে এখানে আমরা দুটো পয়েন্ট কনসিডার করতে পারি। ফার্স্ট পয়েন্ট, প্রথমে আমি উত্তল দর্পণ লিখেছি, উত্তল দর্পণের বক্রতা কেন্দ্র প্রতিফলক তলের ড্যাশ থাকে। তোরা বলবি। আর একটা পয়েন্ট কনসিডার করছি, অবতল দর্পণের বক্রতা কেন্দ্র প্রতিফলক তলের ড্যাশ থাকে। বল দেখি কোনটায় কি হবে, কোনটায় কি হবে বল। উত্তর, আমি শুনতে পেলাম না। না, প্রতিফলক তলটা কোথায় উত্তল দর্পণের ক্ষেত্রে, এইটা হচ্ছে প্রতিফলক তল, এই তলটা। তাহলে এই প্রতিফলক তলের কোথায় থাকে, প্রতিফলক তলের রেসপেক্টে কোথায় থাকে, মধ্যে কোথায়? দর্পণ বলতে কিন্তু শুধু এই জায়গা থেকে এই জায়গাটাকে বোঝায়, এই পাশটা কিন্তু নেই দর্পণ বলতে।
তাহলে মধ্যবিন্দুতে আমরা বলবো উত্তল দর্পণের ক্ষেত্রে বক্রতা কেন্দ্র প্রতিফলক তলের সামনে না পিছনে? সামনে না পিছনে? পিছনে। তাহলে এটা হবে পিছনে থাকে আর এটা হবে সামনে থাকে। ওকে, তো এবার যাব আমরা তোর বক্রতা কেন্দ্র। তো ক্লিয়ার করে দিচ্ছি পুরোটা। নেক্সট হেডিং বক্রতা কেন্দ্র, যার ইংরেজি নাম হচ্ছে রেডিয়াস অফ, বক্রতা কেন্দ্র তো বললাম, বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ যার ইংরেজি নাম হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। তো এই যে কথাটা আমি বলে আসলাম যে যে গোলকের অংশ তার ব্যাসার্ধ। তাহলে কোনো গোলীয় দর্পণ যে গোলকের অংশ তার ব্যাসার্ধকে কি বলে? বক্রতা ব্যাসার্ধ বলে। ওকে, তো তাহলে এবার আমরা যদি দেখি এই একই গল্প, এটা হলো কোনো একটা গোলীয় দর্পণ। এই গোলীয় দর্পণটার যদি আমরা ভিতরের যে তলটা আছে এই তলটাকে পারদ প্রলিপ্ত করে দিই, এই তলটাকে পারদ প্রলিপ্ত করে দিই, তাহলে এই দর্পণটার নাম কি হবে? এই দর্পণটার নাম হবে উত্তল দর্পণ। উত্তল দর্পণ। সেই উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা এইটা মানে কেন্দ্র থেকে এই যে ব্যাসার্ধটা, এই ব্যাসার্ধটা যদি নাম দিই, ধর আমি দর্পণটার নাম দিচ্ছি এম পি এম ড্যাশড, এটার নাম দিচ্ছি ও। তাহলে এই ওপি হচ্ছে এর ব্যাসার্ধ। ঠিক আছে, ঠিক সিমিলার কনসেপ্ট আমি যদি একটা অবতল দর্পণ নিই, এটা হচ্ছে একটা অবতল দর্পণ, যে দর্পণের ক্ষেত্রে আমাকে কোন পাশটা পারদ প্রলিপ্ত করতে হবে? বাইরের দিকটা পারদ প্রলিপ্ত করতে হবে। আমি যদি বাইরের দিকটা পারদ প্রলিপ্ত করে দিই, ঠিক আছে, তো সেক্ষেত্রে এই দর্পণটার নাম হয়ে যাবে অবতল দর্পণ। অবতল দর্পণের ক্ষেত্রে ঠিক একই কথা, এম এখানে দিলাম পি, এখানে দিলাম এম ড্যাশড, এখানে সি। তো এই সি থেকে যদি আমি পি জুড়ে দিই, এই সিপি, এটা সি, এটা হবে বক্রতা ব্যাসার্ধ। ওকে, এখানে ও দিয়েছি, যাই হোক সিপি বা ওপি যাই লিখবি। তো এবার এখানে একটা কথা বলে রাখি, তোরা ক্লাস 10-এ অনেকে হয়তো পড়েছিস যে কোন একটা বৃত্ত তার কোন একটা বিন্দুতে অঙ্কিত স্পর্শক আর ব্যাসার্ধ কি হয়? কি হয় রে বল? কোন একটা বিন্দুতে অঙ্কিত স্পর্শক আর ব্যাসার্ধ, এদের মধ্যে সম্পর্ক কি? একটা উপপাদ্য ছিল তো, লম্ব হবে থাকে। তাহলে আমরা সেই উপপাদ্য অনুযায়ী কি লিখতে পারি? যে বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ প্রতিফলক তলের সঙ্গে লম্ব ভাবে অবস্থিত। ঠিক আছে, বক্রতা ব্যাসার্ধ প্রতিফলক তলের সঙ্গে লম্বভাবে থাকে। আচ্ছা, এখানে একটা কথা বলি যে আমরা যে সমতল দর্পণ পড়েছি, সেই সমতল দর্পণ কিন্তু, সমতল দর্পণ কেমন? সমতল দর্পণ এরকম একটা স্ট্রেট লাইন। এই সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত হবে কেউ বলতে পারবি? সমতল দর্পণের তার যে কোনো একটা পাশ পারদ দিয়ে আমরা প্রলিপ্ত যদি করে দিই, এই পাশটা আমি পারদ দিয়ে প্রলিপ্ত করে দিলাম, তাহলে এই পাশটা হচ্ছে প্রতিফলক তল, এটা হলো সমতল দর্পণ। এই সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত কেউ বলতে পারবি? এই এই যে সমতল দর্পণটা নিলাম,
এই সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত হয়, সমতল দর্পণের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধের মান কত। আমরা সমতল দর্পণকে একটা বিরাট বড় গোলক আকারে ধরতে পারি, তাহলে সেই বিরাট বড় গোলকের বক্রতা ব্যাসার্ধ কত হবে, বিরাট বড়ই হবে। তাহলে আমরা একটা অসীম গোলক আকারে সমতল দর্পণকে ধরতে পারি, তাহলে তার বক্রতা ব্যাসার্ধ হবে অসীম। তো সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ অসীম, কারণ যে কোনো সমতল দর্পণকে অসীম ব্যাসার্ধের একটি গোলকের অংশ হিসাবে কল্পনা করা যেতে পারে, ওকে। তো আমি মানে এটাকে ধরতে পারি, না একটা অসীম ব্যাসার্ধের একটা গোলক আকারে ধরতে পারি। তো আমি নেক্সট পেয়ে যাচ্ছি, এবার আমরা পড়বো প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ। তো নেক্সট প্রধান অক্ষ, যার ইংরেজি নাম প্রিন্সিপাল অ্যাক্সিস। কি আমরা একটু আগে গোলীয় দর্পণের মেরু পড়েছি, যার নাম মধ্যবিন্দু, বক্রতা কেন্দ্র পড়েছি। এই দুটোর যে সংযোজক সরলরেখা, সেটাকে আমরা বলবো গোলীয় দর্পণের প্রধান অক্ষ। তাহলে কোনো গোলীয় দর্পণের মেরু ও বক্রতা কেন্দ্রের সংযোজক সরল রেখাটিকে বলা হয় ওই দর্পণের প্রধান অক্ষ। ওকে, তো তাহলে আমরা যদি কোনো একটা গোলীয় দর্পণ নিই, এটা একটা গোলীয় দর্পণ, এই দর্পণটার যদি আমি ধর এই পাশটাকে পারদ প্রলিপ্ত করে দিলাম, তো এই দর্পণের যদি আমি একটা নাম দিই, ধর এই দর্পণটার নাম হলো M ড্যাশ, এবং এই দর্পণটার মেরু হলো মেরু নয় কেন্দ্র, বক্রতা কেন্দ্র হলো C। তাহলে আমি একটা সরল রেখা নেব, যে সরলরেখাটাই C এবং P বিন্দু দিয়ে যাবে, এই সরলরেখাটার নাম হবে কি না, সরলরেখাটার আমি যদি একটা নাম দিই XC ড্যাশ, তাহলে এইটা হচ্ছে আমার প্রধান অক্ষ। ঠিক আছে, এই দর্পণটার নাম কি ছিল বল দেখি, উত্তল দর্পণ। তাহলে এটা হলো উত্তল দর্পণের প্রধান অক্ষ। ওকে, ঠিক সিমিলারভাবে আমরা অবতল দর্পণের ক্ষেত্রে করতে পারি। আমি যদি কোনো একটা অবতল দর্পণ নিই, এটা কোনো একটা অবতল দর্পণ বানাবো, তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে আমরা বাইরের দিকটাকে পারদ প্রলিপ্ত করব, ভিতরের দিকটা সেক্ষেত্রে প্রতিফলক তলরূপে কাজ করবে। তাহলে এই বাইরের দিকটাকে আমি পারদ প্রলিপ্ত করে দিলাম। তো বাইরের দিকটা পারদ প্রলিপ্ত করার ফলে তোর এখানে দর্পণের আমি যদি নাম দিই, এটা ধর M, এটা ধর P, এটা ধর M ড্যাশ, এটা ধর সেই বক্রতা কেন্দ্র C। তাহলে এর যে সংযোগকারী সরলরেখা, সেই সরলরেখাটা ধর এরকম হবে, একটু বেঁকে গেল, একদম স্ট্রেট হবে। এই সরলরেখাটার যদি আমি একটা নাম দিই, ধর XC ড্যাশ, তাহলে এইটা হবে তার প্রধান অক্ষ। ঠিক আছে, তো প্রধান অক্ষ জিনিসটা কি বুঝলাম, দর্পণগুলোর ক্ষেত্রে প্রধান অক্ষগুলো কেমন হয় সেটা আমরা বুঝতে পারলাম। এবার আসবো আমরা প্রধান ছেদ। তো নেক্সট হেডিং প্রধান ছেদ।
যার ইংরেজি নাম হচ্ছে প্রিন্সিপাল সেকশন। প্রিন্সিপাল সেকশন। তো কি বলছে না, যদি কোনো গোলীয় দর্পণ, আমি লিখে নিয়ে তারপরে ছবি দিয়ে বোঝাচ্ছি, কোনো গোলীয় দর্পণের প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে অঙ্কিত সমতল ওই দর্পণটিকে যে বৃত্তচাপে ছেদ করে, যে বৃত্তচাপে ছেদ করে সেই বৃত্তচাপকে ওই দর্পণের কি বলে? প্রধান ছেদ বলে। ওকে, তাহলে এখানে দেখ, এখানে তো ছবি আঁকা পসিবল হবে না। কেন? কারণ ধর গোলীয় দর্পণ একটা 3 ডাইমেনশনাল কনসেপ্ট, কোন একটা গোলক, সেই গোলকের তুই একটা ধর তরমুজ নিয়েছিস। এবার এই তরমুজটা একটা গোলক, সেই তরমুজটার মাঝখান থেকে তুই একটা কাঠি এরকম আড়াআড়িভাবে ঢুকিয়ে দিয়েছিস, তাহলে সেটা হবে প্রধান অক্ষ। অবশ্যই সেই কাঠিটাকে তরমুজের কেন্দ্র দিয়ে যেতে হবে। কিন্তু এবার তুই কোনো একটা বড় ছুরি দিয়ে তরমুজটাকে দুভাগ করবি মাঝখান দিয়ে, একদম যেন ওই কাঠিটাকে টাচ করে ছুরিটা যায়। তাহলে তুই যে কাটার পরে যে দুটো বৃত্তাকার অংশ দেখতে পারবি, সেই বৃত্তাকার অংশ দুটো হচ্ছে প্রধান ছেদ। ঠিক আছে, এটা কিন্তু ছবি আঁকা পসিবল হবে না। দেন আমরা যাব নতুন পরের সংজ্ঞা, উন্মেষের মধ্যে আমরা দুটো উন্মেষ পাবো, একটা রৈখিক উন্মেষ আর একটা কৌণিক উন্মেষ। তো নেক্সট পাচ্ছি উন্মেষ, যার ইংরেজি নাম হচ্ছে অ্যাপারচার। তো কি? কোনো গোলীয় দর্পণের প্রধান ছেদের প্রান্তবিন্দু দুটি যোগ করলে যে সরলরেখা পাওয়া যায়, তার দৈর্ঘ্যকে কি বলে না, ওই দর্পণের উন্মেষ বা রৈখিক উন্মেষ বলে। হ্যাঁ বল। শুনতে পাচ্ছি, বল। যোগ করলে প্রান্তবিন্দু দুটোকে আমরা যদি একটা সরলরেখা দিয়ে যোগ করি, তাহলে যে আমরা সরলরেখাটা পাবো, সেই সরলরেখাটার নাম হবে রৈখিক উন্মেষ, সেই সরলরেখাটার দৈর্ঘ্য হবে। তাহলে আমি ধর কোন একটা উত্তল দর্পণ নিলাম, তাহলে তার ভিতরের পৃষ্ঠটাকে আমি পারদ প্রলিপ্ত করব। এই পারদ প্রলিপ্ত করলাম, তাহলে এই দর্পণটার দুটো প্রান্তবিন্দুর নাম কি হবে? একটার নাম দিলাম এম,
একটার নাম দিলাম এম ড্যাশড, ঠিক আছে? তাহলে এটা ধর এম পি এম ড্যাশড। এই দুটোকে যদি এবার আমি একটা সরল রেখা দিয়ে, এম আর এম ড্যাশকে যদি একটা সরল রেখা দিয়ে যুক্ত করি, এই সরলরেখার যা দৈর্ঘ্য হবে সেই সরলরেখার দৈর্ঘ্যটাকে আমরা বলবো রৈখিক উন্মেষ। ঠিক সিমিলার কনসেপ্ট মানে তোর অবতল দর্পণের ক্ষেত্রেও করবে। তো আমি ওটার আর ছবি এঁকে দেখালাম না, একই ছবি হবে, জাস্ট বাইরের দিকে সেক্ষেত্রে পারদ প্রলিপ্ত করতে হবে। ওকে, এরপরে আমরা এখান থেকে আরেকটা সংজ্ঞা পাবো যার নাম হচ্ছে কৌণিক উন্মেষ। তো হেডিং করি কৌণিক উন্মেষ। যার ইংরেজি নাম হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাপারচার। তো অ্যাঙ্গুলার অ্যাপারচার কি? এই যে দুটো প্রান্ত, ওই প্রান্ত যে বক্রতা কেন্দ্র ধর এই জায়গাটায় আছে, এটা ধর বক্রতা কেন্দ্র সি। তো এই প্রান্ত দুটো যদি এই বক্রতা কেন্দ্রে যুক্ত করা হয়, তাহলে যে কোণটা উৎপন্ন হবে এখানে, এখানে যে কোণটা উৎপন্ন করছে, এই কোণটার নাম হবে কৌণিক উন্মেষ, ঠিক আছে? তাহলে কোনো গলীয় দর্পণের কোনো গলীয় দর্পণের প্রধান ছেদের দুই প্রান্তবিন্দু, প্রধান ছেদের দুই প্রান্তবিন্দু, প্রধান ছেদের দুই প্রান্তবিন্দুর প্রান্তবিন্দু প্রান্তবিন্দু আমি অন্যরকমভাবে লিখছি, প্রান্তবিন্দুর সংযোজক সরলরেখা, সংযোজক সরলরেখা বলতো প্রধান ছেদের দুই প্রান্তবিন্দুর সংযোজক সরলরেখা বলতে কোন সরলরেখাটাকে বোঝাচ্ছে এখানে? কোন সরলরেখাটাকে বোঝাচ্ছে? একদম এম থেকে এম ড্যাশ, মানে এম এম ড্যাশ সরলরেখাটাকে বোঝাচ্ছে। সেই সরলরেখাটা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে, ঠিক আছে? তো প্রান্তবিন্দু সংযোগ সরলরেখা দর্পণের দর্পণের বক্রতা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, বক্রতা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে ওই দর্পণের কৌণিক উন্মেষ বলে, কৌণিক উন্মেষ বলে। তো তাহলে আমরা এখানে রৈখিক উন্মেষ হচ্ছে এম এম ড্যাশ, এই দৈর্ঘ্যটা হচ্ছে রৈখিক উন্মেষ। আর অ্যাঙ্গেল এম সি এম ড্যাশ, এই কোণটা হচ্ছে কৌণিক উন্মেষ। ওকে, এখানে একটা পয়েন্ট করব আমি, যেটা হচ্ছে যদি এই কোণের মান 10 ডিগ্রির চেয়ে কম হয়, ঠিক আছে, তার মানে কৌণিক উন্মেষ 10 ডিগ্রি এর চেয়ে কম হলে সেই দর্পণকে কি বলে না, ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ বলে, ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ বলে। আমরা মোটামুটি ক্লাস 10-এ যা আলোচনা করব সবই ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণের ক্ষেত্রেই আলোচনা হবে। ওকে, তাহলে আমরা উন্মেষ বুঝে গেলাম। এবার আমি পেজ সেভ করব। নেক্সট আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক যেটা, সেটা হচ্ছে মুখ্য ফোকাস। তো নেক্সট হেডিং মুখ্য ফোকাস।
যার ইংরেজি নাম প্রিন্সিপাল ফোকাস। তো কি, যদি এটা আমরা সবাই জানি তবু আমি একবার পুরোটা লিখে নিয়ে তারপরে বলছি। একগুচ্ছ সমান্তরাল রশ্মি, সমান্তরাল রশ্মি কোনো গোলীয় দর্পণের, কোনো গোলীয় দর্পণের, কোনো গোলীয় দর্পণের প্রধান অক্ষের সমান্তরালে, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে, সঙ্গে সমান্তরালভাবে দর্পণে আপাদিত হলে, দর্পণে আপাদিত হলে প্রতিফলনের পর, প্রতিফলনের পর রশ্মিগুচ্ছ, রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের ওপরে, প্রধান অক্ষের ওপরে একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় বা একটি নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, বা একটি নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, ওকে। ওই যে নির্দিষ্ট বিন্দু, ওই নির্দিষ্ট বিন্দুটাকে বলা হয় ফোকাস। এই নির্দিষ্ট বিন্দুটিকে ওই দর্পণের, এই নির্দিষ্ট বিন্দুটিকে ওই গোলীয় দর্পণের, ওই গোলীয় দর্পণের মুখ্য ফোকাস বলে। ওকে, আচ্ছা তোরা এবার কি কেউ বলতে পারবি যে এখানে আমি দুটো কেস বলেছি, একটা হচ্ছে প্রধান অক্ষের ওপরে একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, বা আর একটা কেস বলেছি যেখানে লিখেছি একটি নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। এটা কোনটা কোন দর্পণের ক্ষেত্রে ঘটে? একটা উত্তল দর্পণের ক্ষেত্রে ঘটে, একটা অবতল দর্পণের ক্ষেত্রে ঘটে। কোনটা কোন দর্পণের ক্ষেত্রে ঘটে বলতে পারবি কি? আমি ছবি আঁকি, ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। ধর এটা হচ্ছে একটা, আমার এইভাবে আঁকলে তো হবে না, কারণ আমাকে রশ্মি চিত্র আঁকতে হবে। তো ধর এটা হচ্ছে একটা দর্পণ। হ্যাঁ বল। উত্তল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের পরে নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, ঠিক আছে। তোর তুই যেটা বললি আমি ধরলাম, উত্তরটা একটু পরেই মিলিয়ে নিবি নিজেই। তো আমি এই পাশটা যদি পারদ প্রলিপ্ত করি তাহলে এই দর্পণটার নাম কি হবে? অবতল দর্পণ। তাহলে এই অবতল দর্পণের এটা হচ্ছে প্রধান অক্ষ। তাহলে এই প্রধান অক্ষের সমান্তরাল কিছু আলোক রশ্মি, এই প্রধান অক্ষের সমান্তরাল কিছু আলোক রশ্মি এখন দর্পণের পরে এসে আপতিত হবে। তাহলে এই ধর একটা আলোক রশ্মি, এই ধর একটা আলোক রশ্মি, এই ধর একটা আলোক রশ্মি, এই 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 এবার আমাকে তীর চিহ্নের মুখ দিতে হবে।
তো আমি এইদিকে মুখ দিচ্ছি, ওকে। তো এবার এই রশ্মি প্রতিফলনের পর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, তাহলে এখান থেকে ধর এই মিলিত হলো, এখান থেকে ধর এই মিলিত হলো, এখান থেকে ধর এই মিলিত হলো, এখান থেকে এই মিলিত হলো, এখান থেকে এই, এবং এখান থেকে এই, ওকে। তো এই রশ্মিগুলোরও আমাকে মুখ দিতে হবে, এটা এদিকে, এটা এদিকে, এটা এদিকে, এটা এদিকে, এটা এদিকে, এটা এদিকে। এই বিন্দুটার নাম আমি দিচ্ছি এফ। বক্রতা কেন্দ্র থাকে এরকম জায়গায় সি, আমরা পরে বুঝবো যে বক্রতা কেন্দ্র কেন অত দূরে আমি নিয়ে গেছি। এটার নাম এম, এটার নাম পি বা যাই হোক একটা কিছু দিবি, এটার নাম এম ড্যাশ, ঠিক আছে। এবার বল, এই দর্পণটার নাম ছিল অবতল দর্পণ, অবতল দর্পণ। তাহলে এবার লিবি বল, তুই যেটা বললি সেটা কি ঠিক? তুই বলেছিস অবতল দর্পণের ক্ষেত্রে একটা নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হয়। দেখ, অবতল দর্পণের ক্ষেত্রে কি নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে না নির্দিষ্ট বিন্দুতে মিলিত হচ্ছে, কোনটা হয়েছে বল? মিলিত হয়েছে। তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে কিন্তু প্রধান অক্ষের সমান্তরাল যদি কোনো আলোক রশ্মি দর্পণের পরে এসে আপতিত হয়, তাহলে সেই আলোক রশ্মি প্রতিসরণের পর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। তাহলে এই গল্পটা ছিল একটা অবতল দর্পণের ক্ষেত্রে। এবার আমরা দেখব পরেরটা একটা উত্তল দর্পণের ক্ষেত্রে। তো আমি একটা উত্তল দর্পণ আঁকার চেষ্টা করি। এটা ধর একটা, আমি উত্তল দর্পণটাকে এরকমভাবে আঁকছি, দর্পণ। এই দর্পণটা যদি আমরা ভিতরের পৃষ্ঠটাকে পারদ প্রলিপ্ত করে দিই, ভিতরের পৃষ্ঠটাকে পারদ প্রলিপ্ত করে দিই, তাহলে দর্পণটা উত্তল দর্পণ হয়ে যাবে। তো এবার আমরা এর একটা প্রধান অক্ষ নিচ্ছি, ধর এটা হচ্ছে এর প্রধান অক্ষ, এই হচ্ছে এর প্রধান অক্ষ। এই প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছে এবার এরপরে আপতিত হবে। তো ধর এই হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ, এই হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ এরপরে আপতিত হলো। তাহলে এটা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে কিন্তু ও মনে হবে যে একটা বিন্দু থেকে বেরিয়ে আসছে। এই ধর আলোক রশ্মিগুলো এদিকে যাচ্ছে, তো এটা প্রতিষ্ঠিত যদি হয়, তো আমি ধর প্রতিষ্ঠিত রশ্মিগুলোকে এরকম হবে, মনে হবে যে এরকম একটা বিন্দু থেকে এটা বেরোচ্ছে, এরকম মনে হবে বেরিয়ে আসছে। তো এটা রশ্মির দিক হবে এরম। দেন সেকেন্ড রশ্মিটা মনে হবে যে এখান থেকে এই বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, তো এর দিক হবে এদিকে। থার্ড রশ্মিটা একই রকম, মনে হবে এখান থেকে এই বেরোচ্ছে, তো এই রশ্মিটার দিক হবে এরকম। প্রত্যেকটা রশ্মি একই গল্প, এখান থেকে এই মনে হবে বেরোচ্ছে, তো এর দিক এদিকে। দেন তারপরে রশ্মি তোর মনে হবে এখান থেকে এরম বেরোচ্ছে, আমার বিন্দুটা যদি অনেকটা জায়গা জুড়ে নেওয়া গেছে, তো এই রশ্মিটার দিক এদিকে। দেন তারপরে রশ্মি, অভিষেক আছিস কি? বোঝা যাচ্ছে? এটা একটা বিন্দু থেকে বেরিয়ে আসছে বলে তোর মনে হবে। বিন্দুটা তো আমরা মানে এই পোর্শনগুলো তো আমরা চোখে দেখতে পাবো না, এই আমরা এই পাশটা দেখতে পাবো, দর্পণের এই পাশটা দেখতে পাবো, দর্পণের পিছন পাশটা তো আমরা দেখবো না। তো মনে হবে যে তোর ওই একটা বিন্দু থেকে বেরিয়ে আসছে। তাহলে এটা এম, এটা এম ড্যাশ, এটা পি, এটা এফ, আর সি এরকম জায়গায় থাকবে, ওকে। তাহলে এই যে পোর্শনটা আমি পরে উল্লেখ করলাম যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, এই পোর্শনটা কিন্তু তাহলে কি দর্পণের ক্ষেত্রে? উত্তল দর্পণের ক্ষেত্রে, এটা কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে ঘটে। তো এই দর্পণটার নাম হচ্ছে উত্তল দর্পণ।
ক্লিয়ার? কোনো অসুবিধা? দীপিকার সাথে শৈলী এসছে কি? ও আচ্ছা, ওকে, তাহলে এটা ক্লিয়ার করছি। নেক্সট আমরা যাব ফোকাস দৈর্ঘ্য। ফোকাস দৈর্ঘ্য, ফোকাস দৈর্ঘ্যের ইংরেজি নাম হচ্ছে ফোকাল লেন্থ। ফোকাস দৈর্ঘ্যের ইংরেজি নাম হচ্ছে ফোকাল লেন্থ। তো কি বলছে? কোনো গোলীয় দর্পণ, কোনো গোলীয় দর্পণ, কোনো গোলীয় দর্পণের মেরু মেরু থেকে মুখ্য ফোকাস, মেরু থেকে মুখ্য ফোকাসের পর্যন্ত দূরত্বকে মেরু থেকে মুখ্য ফোকাসের পর্যন্ত দূরত্বকে দূরত্বকে কি বলে না, দূরত্বকে ওই দর্পণের ফোকাস দৈর্ঘ্য বলে। ফোকাস দৈর্ঘ্য বলে। ওকে, তাহলে যদি আমরা ছবিতে দেখি, যে ছবিটা আমরা এঁকেছিলাম, এই ছিল একটা দর্পণ। এই দর্পণের ক্ষেত্রে যদি আমরা এই পাশটা পারদ প্রলিপ্ত করে দিই, তাহলে এম পি এম ড্যাশ, তো আমাদের এটা হচ্ছে প্রধান অক্ষ, এটা হচ্ছে প্রধান অক্ষ। তো আমি যদি দুটো রশ্মির কথা ভাবি, একটা রশ্মি এই এসে আসলো আর একটা রশ্মি এই আসলো, তাহলে এই রশ্মিগুলো প্রতিফলনের পর এই রশ্মিটা এখানে মিলিত হবে, এই রশ্মিটা এখানে মিলিত হবে। তো আমি যদি রশ্মিগুলোর ডিরেকশান দিয়ে দিই, ধর এটা এই আসছে, এটা এই আসছে, এটা এই যাচ্ছে, এটা এই যাচ্ছে, ডিরেকশান না দিলে কিন্তু পুরো কাটা, ঠিক আছে? এই বিন্দুটার নাম হচ্ছে এফ, এখানে কোনো জায়গায় থাকবে সি, তাহলে এই এফ সি দূরত্বটা, এই দূরত্বটাকে বলা হয় ফোকাস, এটাকে স্মল এফ দিয়ে চিহ্নিত করা হয়। ঠিক সিমিলার কনসেপ্ট হচ্ছে তোর, এটা কি দর্পণ? এটা উত্তল দর্পণ। এ তো আমি উল্টো এঁকে ফেলেছি, এখানে পারদ প্রলিপ্ত তল তো এইদিকে হবে না, পারদ প্রলিপ্ত তল তো এই দিকটা হবে। ওকে, যাই হোক, আমি এখানে এঁকে দিচ্ছি, এই দিকটা হবে পারদ প্রলিপ্ত তল। তো এই দর্পণটার নাম কি বল? দর্পণটার নাম কি হবে? শুনতে পেলাম না। এই দর্পণটার নাম হচ্ছে অবতল দর্পণ। ঠিক একই রকম ভাবে তোরা উত্তল দর্পণের ক্ষেত্রে ব্যাপারটাকে আনতে পারবি, ঠিক আছে? তো এবার আমি যাচ্ছি পরের সংজ্ঞা, যেটা হচ্ছে ফোকাস। আচ্ছা, আরেকটা কথা বলতো, যে উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস দর্পণের ড্যাশ থাকে, আর ঠিক একই রকম, মানে এখানে ফোকাস বলতে কিন্তু মুখ্য ফোকাসের কথা বলা হচ্ছে, ঠিক আছে? মুখ্য ফোকাস। অবতল দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাস দর্পণের ড্যাশ থাকে। বল কি হবে?
কোনটা কি হবে বল, সামনে পিছনে অপশান, কোনটা সামনে হবে কোনটা পিছনে হবে? অবতল, উত্তল দর্পণের সামনে, এই দর্পণটার নাম অবতল দর্পণ, এই দর্পণের সামনে রয়েছে ফোকাস, তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে সামনে, উত্তল দর্পণের ক্ষেত্রে পিছনে। ওকে, তো নেক্সট আমরা যাব ফোকাস তল। ফোকাস তল, ফোকাস তলের ইংরেজি নাম হচ্ছে ফোকাস, ফোকাল প্লেন, ফোকাল প্লেন। ফোকাস যে তলে অবস্থিত সেই তলটার নাম হচ্ছে ফোকাস তল, ঠিক আছে? অবশ্যই প্রধান অক্ষের পরে লম্ব হবে। কোনো গোলীয় দর্পণের, কোনো গোলীয় দর্পণের মুখ্য ফোকাস, মুখ্য ফোকাস, মুখ্য ফোকাস ফোকাসের মধ্য দিয়ে, মধ্য দিয়ে, মুখ্য ফোকাসের মধ্য দিয়ে মুখ্য ফোকাসের মধ্য দিয়ে যদি প্রধান অক্ষের সমান্তরালে দর্পণের প্রধান অক্ষের সমান্তরালে একটা লম্বভাবে তল কল্পনা করা, প্রধান অক্ষের সমান্তরালে না, প্রধান অক্ষের সঙ্গে লম্ব হবে, প্রধান অক্ষের সঙ্গে লম্ব হবে, সঙ্গে লম্ব হবে একটি তল কল্পনা করা হয়, তল কল্পনা করা হয়, তবে সেই তলকে কি বলে? ফোকাস তল বলে, ফোকাস তল বলে। তার মানে আমরা যদি এখানে এই ছবিটার মধ্যে আমি এটাকে আপডেট করি, আমি যদি এখানে একটা তল কল্পনা করি, যে ধর এরমভাবে একটা তল আছে, যে তলটা অবশ্যই ইয়ের সঙ্গে লম্ব হবে, ঠিক আছে, এই তোর প্রধান অক্ষের সঙ্গে লম্ব হবে, তখন সেই তলটার নাম হবে ফোকাস তল। ওকে, নেক্সট আমরা যাব গৌণ ফোকাস। তো পেজ ক্লিন করছি, নেক্সট যাচ্ছি গৌণ ফোকাস। তো হেডিং গৌণ ফোকাস। যার ইংরেজি নাম হচ্ছে সেকেন্ডারি ফোকাস। তো গৌণ ফোকাস বা সেকেন্ডারি ফোকাস কি? মুখ্য ফোকাস যখন আমরা সংজ্ঞা দিয়েছিলাম তখন প্রধান অক্ষের সমান্তরালে রশ্মি নিয়েছিলাম। এবার প্রধান অক্ষের সমান্তরালে রশ্মি নেব এরকম ব্যাপার নয়, প্রধান অক্ষের সমান্তরাল ছাড়াও যে কোনো রশ্মি নেব, ঠিক আছে? তো সমান্তরাল রশ্মিগুচ্ছ যদি প্রধান অক্ষের সঙ্গে আনতভাবে গোলীয় দর্পণে আপতিত হয়, গোলীয় দর্পণে আপতিত হয়, গোলীয় দর্পণে আপতিত হয়, তবে প্রতিফলনের পর আচ্ছা, এটা আমি একটু ছবি আঁকি, তারপরে বলছি গল্পটা কি হচ্ছে। ধর আমি একটা দর্পণ নিলাম, যে দর্পণটা হচ্ছে এরকম, এই দর্পণ। তো এই দর্পণের আমি ধর সাপোজ এই বাইরের যে তলটা, এই তলটাকে আমি পারদ প্রদীপ্ত করলাম। তা বল দর্পণটার নাম কি?
অবতল দর্পণ। এবার বল এই অবতল দর্পণের ক্ষেত্রে অবতল দর্পণ, এই অবতল দর্পণের ক্ষেত্রে আমরা যদি প্রধান অক্ষ নিই, এটা ধর প্রধান অক্ষ, তো ফোকাস কোন দিকে থাকবে? তুই তোর মোবাইলে যেটা দেখতে পাচ্ছিস তোর ডান হাতের দিকে না বা হাতের দিকে, বা দর্পণের সামনে না পিছনে? কোথায় থাকবে ফোকাস, দর্পণের সামনে না পিছনে? তোর বাঁ হাতের দিকে, মানে এই জায়গা, এরম জায়গায় থাকবে ফোকাস। তাহলে আমি যদি এখন আর সমান্তরাল রশ্মিগুচ্ছ আঁকবো না, তাহলে ফোকাস তলটা কোন জায়গায় থাকবে? এরকম জায়গায় ফোকাস তল থাকবে। তাহলে এটা আমি ধরছি ফোকাস তল, এটা হচ্ছে ফোকাস তল। এবার এই তলটা কিন্তু লম্বভাবে অবস্থান করছে, ঠিক আছে? মানে ফোকাস তলটা যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, এই তলটা কিন্তু এরম এরম লম্বভাবে অবস্থান করছে এখানে, ঠিক আছে? তো এবার আমরা যদি পরস্পর সমান্তরাল রশ্মি নিই, ঠিক আছে? মানে ধর দুটো রশ্মি দুটো এরম ভাবে এসছে, এই একটা রশ্মি আর এই আর একটা রশ্মি দুটো পরস্পর সমান্তরাল, ঠিক আছে? তো রশ্মি দুটো একটা এই এসছে, একটা এই এসছে, এরা প্রতিফলিত হয়ে, দর্পণ দিয়ে প্রতিফলিত হয়ে এই ফোকাস তলের ওপরে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে, এইভাবে যাবে। ওকে, তো ধর এইভাবে গেল, আর ও এইভাবে যাবে। তো ধর ও এইভাবে গেল। তো দেখ ফোকাস তলের পরে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হচ্ছে। এই যে নির্দিষ্ট বিন্দুতে মিলিত হচ্ছে, এই বিন্দুটার নাম যদি আমরা, এইটার তো নাম এফ ফোকাস, এই বিন্দুটার নাম যদি দিই, তাহলে এই এফ ড্যাশকে বলা হবে গৌণ ফোকাস। এটা কিন্তু ফোকাস তল, ফোকাস। ওকে, তো ঠিক সিমিলার গল্প আমাদের এদিকে, এটা অবতল দর্পণের ক্ষেত্রে হলো, ঠিক সিমিলার গল্প উত্তল দর্পণের ক্ষেত্রে হবে। তো তোরা উত্তল দর্পণের ক্ষেত্রে গল্পটা কেমন হবে সেটা তোরা ছবি এঁকে আমায় পাঠাবি, প্রত্যেকে হোয়াটসঅ্যাপে পাঠাবি, ঠিক আছে? তো আমি নেক্সট এই লেখাটাকে কমপ্লিট করি। লেখাটা তাহলে কী হবে? প্রতিফলনের পর প্রতিসৃত রশ্মি ফোকাস তলের উপরিস্থ, উপরে অবস্থিত কোনো বিন্দুতে মিলিত হয়, ওকে। এই যে বিন্দু, এই বিন্দুকে কি বলে না, গৌণ ফোকাস বলে, হ্যাঁ বল। আনত মানে নির্দিষ্ট কোণে নত, মানে নির্দিষ্ট একটা কোণে নত। কি লিখেছি? প্রধান অক্ষের সঙ্গে আনত হবে। তার মানে ধর তুই যদি এই জায়গাটায় এই প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ আঁকতিস, তাহলে দেখ, যেহেতু ওই আপাতিত রশ্মিগুলো একটা নির্দিষ্ট কোণে আপাতিত হচ্ছে, তাহলে এই প্রধান অক্ষের সমান্তরাল রশ্মির সঙ্গে এইটা যদি থিটা কোণ করতো, তাহলে এটাও থিটা কোণ করতো অনুরূপ কোণ হিসাবে। তাহলে এই যে আনত, মানে কত ডিগ্রি কোণে হেলে আছে, এটা কি বলে? আনত। ওকে, তাহলে আজকে আমরা এখানেই রাখবো, শেষ করব এই গৌণ ফোকাস পর্যন্ত। আমরা নেক্সট দিন এর পরের যে টপিকগুলো আছে সেগুলো পড়বো। তো দেখ, তোদের যদি কারোর কোনো জায়গায় কোনো ডাউট থাকে বল।